আগের দিন আমি তোমাদের ট্র্যাজেডির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ট্র্যাজেডির বিষয়, প্লট, অ্যাকশন এবং পিটি ও ফিয়ার, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। আজ আমি বাকি বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। এখন ট্র্যাজেডির মধ্যে পিটি এবং ফিয়ার, এই ইমোশন দুটো তৈরি করে ক্যাথারসিস হয় এবং এর ফলে ট্র্যাজেডির মূল রস তৈরি হয়। এরপর দেখতে হবে যে ট্র্যাজেডির ভাষা কেমন হবে। ট্র্যাজেডির ভাষা সবসময়ই হবে শিল্পগুণ সম্পন্ন। বিচিত্র ধরনের অলংকার থাকবে এবং এর ভিতরে থাকবে ছন্দ, সুর এবং গান। আমরা জানি যে ট্র্যাজেডি নাটকে কোরাস থাকতো। সেই কোরাসই কখনো কথা বলতো, কখনো নাচ গান করতো। কোরাস যখন কথা বলবে, অর্থাৎ সেই কথোপকথন অংশেই থাকবে ছন্দ, আর কোরাস যখন গান গাইবে সেখানে থাকবে সুর। এর ফলেই ট্র্যাজেডি শ্রুতি সুখকর হয়ে উঠবে। এখন আমি তোমাদের শোনাব রাজা অয়তিপাউসের গল্প। এটা সোফোক্লিসের লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, রাজা অয়তিপাউস। এই কাহিনীটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোই কিন্তু এই নাটকে খুঁজে পাবে। থিবিসের রাজার পুত্র হয়েছে, কিন্তু সেই সময় দৈববাণী হলো যে এই সন্তান বড় হয়ে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। এই দৈববাণী শোনার সঙ্গে সঙ্গে রাজা শিশুটিকে হত্যা করার আদেশ দিলেন। এখন যে রাজকর্মচারীর উপর এই হত্যার আদেশ দেওয়া হলো, সেই রাজকর্মচারী শিশুটিকে হত্যা করতে পারলেন না। তার এত মায়া হলো, তখন তিনি শিশুটিকে নিয়ে থিবিসের পাশের রাজ্য কর্নিথ, সেই কর্নিথের একজন মেষপালককে দিয়ে দিলেন। সেই মেষপালক শিশুটিকে রাজার কাছে নিয়ে এলো, তাদের রাজার কাছে, কারণ রাজা নিঃসন্তান ছিলেন, এবং রাজা খুব আনন্দের সঙ্গে সেই শিশুটিকে বড় করতে লাগলেন। অয়তিপাউস অর্থাৎ এই শিশুটি, সে এইখানেই কর্নিথের রাজবাড়িতে বড় হতে শুরু করলো। যখন সে যুবক হলো, তখন আবার দৈববাণী হলো যে এই ছেলে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিবাহ করবে। একথা জেনে অয়তিপাউস কর্নিথ থেকে পালিয়ে গেলেন। যখন তিনি যাচ্ছেন, পথের মধ্যে অরণ্যের ভিতরে একজন মানুষ উল্টো দিক থেকে সে আসছে এবং দুজনের পথ রুদ্ধ করে দাঁড়াচ্ছে। তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে এবং শেষ পর্যন্ত অয়তিপাউস সেই ব্যক্তিকে হত্যা করে তিনি পালিয়ে যাচ্ছেন। পরে তিনি আসছেন থিবিস নগরীতে। সেখানে এসে দেখছেন তিনি যে থিবিসে রাজা নেই এবং সেখানে রয়েছে স্ফিংস। স্ফিংস বলতে আমরা জানি যে পিরামিডের, প্রাচীন ইজিপ্টে পিরামিডের সামনে স্ফিংসের মূর্তি থাকত। এখন গ্রিসেও কিন্তু এই স্ফিংস বলতে বোঝানো হয় দৈত্য, অর্থাৎ যার দেহটা সিংহের মতো আর মুখটা মানুষের মতো। এখন সেই স্ফিংস
রয়েছে থিবিসে। এটা নিয়ম যে স্ফিংসের কাছে তুমি গেলে সে তোমাকে কিছু প্রশ্ন করবে। তো অয়দিপাউস যখন স্ফিংসের সামনে গেলেন তখন স্ফিংস তাকে কিছু প্রশ্ন করলেন। সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর অয়দিপাউস দিয়ে দিলেন। তার ফলে স্ফিংস সেই স্থান ছেড়ে চলে গেলেন। তখন থিবিসের জনগণ অয়দিপাউসকে তাদের রাজা নিযুক্ত করল। নাটক শুরু হচ্ছে থিবিসের এই জায়গাটা থেকে, যেখানে অয়দিপাউস থিবিসের রাজা, এবং থিবিসে একটা ভয়ঙ্কর খরা এসেছে। নাটকটা শুরু হচ্ছে এই থিবিসের খরার থেকে। এখন থিবিসের এই খরা কিভাবে দূর করা যায় তার জন্য অয়দিপাউস তার ক্রেয়নকে, অর্থাৎ তার শ্যালক ক্রেয়নকে তিনি অ্যাপোলোর মন্দিরে পাঠালেন। তখন তো জানোই যে গ্রিসে নানান দেবদেবী রয়েছেন এবং তারাই উপদেশ দিতেন, আদেশ দিতেন এবং সবাই সেটা শিরোধার্য করে নিত। সেই রকমই অ্যাপোলো দেবতার মন্দিরে পাঠানো হলো ক্রেয়নকে। এখন যখন অয়দিপাউসকে জনগণ থিবিসের রাজা করেছিলেন, তখন কিন্তু অয়দিপাউস ওই থিবিসের রানীকে বিবাহ করেছিলেন। তিনি ইওকাস্টা। এই ইওকাস্টারই ভাই ক্রেয়ন। এখন ক্রেয়ন অ্যাপোলোর মন্দির থেকে ফিরে এসে জানালো যে অ্যাপোলো তাকে বলেছেন যে থিবিসে একজন দূষিত মানুষ আছেন, তাকে থিবিস থেকে বের করে না দিলে, বহিষ্কৃত না করলে এই খরা যাবে না। দূষিত লোক কাকে বলা হচ্ছে? যিনি নিজের সম্পর্কের, রক্তের সম্পর্কের কাউকে হত্যা করেছেন। এখন কি করে বোঝা যাবে যে এই দূষিত লোককে? তখন অন্ধ টাইরেসিয়াস, যিনি ত্রিকালদর্শী, 3টে কালকে যিনি দেখতে পান, তাকে ডেকে পাঠানো হলো এবং তার কাছে জানতে চাওয়া হলো যে এই দূষিত মানুষটি কে। টাইরেসিয়াস বলল যে সে এটা তাকে জানাবে না। অর্থাৎ রাজা যতই তাকে অনুরোধ করতে লাগলেন যে এটা থিবিসের মঙ্গলের জন্য জানা দরকার, টাইরেসিয়াস বলতে থাকলেন না, আমি সেটা বলবো না। শেষে অয়দিপাউস ভীষণ রেগে গিয়ে তিনি আদেশ করলেন যে এটা তোমাকে বলতেই হবে, আমি রাজা, আমি জানতে চাইছি, তাই তোমাকে বলতেই হবে। তখন টাইরেসিয়াস বললেন যে আমি তোমাকে আমার রাজা বলে মনে করি না, তার কারণ আমি থিবিসে থাকি না, আমি থিবিসের প্রাচীরের বাইরে থাকি। এবং ভীষণ রেগে গিয়ে টাইরেসিয়াস বললেন যে যখন তুমি এই সত্যটা জানতে পারবে তখন আমার মতোই তুমি অন্ধ হয়ে যাবে, এবং তুমি যখন জিজ্ঞেস করছো তখন তুমি জেনে রাখো সেই দূষিত মানুষ হচ্ছ তুমি। একথা শুনে অয়দিপাউস মনে করলেন যে এই পুরো চক্রান্তটা ক্রেয়ন করেছে। কারণ ক্রেয়নই অ্যাপোলোর মন্দির থেকে ঘুরে এসে বলেছে যে একজন দূষিত মানুষকে এই থিবিস থেকে বার করে দিতে হবে। ক্রেয়নই ডেকে এনেছে টাইরেসিয়াস, সুতরাং এটা একটা জঘন্য চক্রান্ত, এই ভেবে তিনি ক্রেয়নকে বন্দি করে দিলেন। এমন সময় কর্নির থেকে দূত আসছে। দূত এসে বলছে, আমি আপনার জন্য 2টো খবর নিয়ে এসেছি, একটি ভালো খবর, একটি মন্দ খবর। প্রথমে সে বলছে যে মন্দ খবর হচ্ছে কর্নিথে আপনার পিতার মৃত্যু হয়েছে। দূত মনে করছে একজন ছেলের কাছে তার পিতার মৃত্যু মন্দ খবর, কিন্তু অয়দিপাউস বুঝতে পারছে যে এইটা তার কাছে, বুঝতে পারলেন যে এটা তার কাছে ভালো খবর। কারণ পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই দৈববাণীর একটা অভিশপ্ত অংশ নির্মূল হয়ে যাচ্ছে যে তিনি তার পিতাকে হত্যা করবেন। এরপর দূত বলছেন যে আপনার পিতা তার মৃত্যুর আগে বলে গিয়েছেন, অর্থাৎ কর্নিথের রাজা, যে তিনি আপনার জন্মদাতা পিতা নন, তিনি আপনার পালক পিতা। দূত কী ভাবছে যে এইটা ভালো খবর, এই জন্য যে এটা শোনার পর অয়দিপাউসের মনের শোক কিছুটা কমে যাবে, কিন্তু হয়ে গেল উল্টো।
অয়দিপাউসের মনের মধ্যে কিন্তু একটা ভীষণ আশঙ্কা তৈরি হলো। এটাই তার মনে হলো খারাপ খবর, মন্দ খবর। কারণ তার মনে পড়ে গেল সেই দৈববাণীর কথা, যে কর্ণিথের রাজা যদি তার পিতা না হন তাহলে দৈববাণী এখনও কিন্তু সমানভাবে প্রযোজ্য রইল। এইবার ডাক পড়ল যে কর্ণিথের রাজাকে তাহলে শিশুটি কে দিয়েছিলেন? দিয়েছিলেন একজন মেষপালক। তিনি যখন এলেন তাকে রাজা জিজ্ঞেস করলেন যে এই শিশু তুমি কোথা থেকে পেয়েছো? সে তো ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সে বলল যে থিবিসের একজন রাজকর্মচারী তাকে দিয়েছিল। সেই রাজকর্মচারীকে ডাকা হলো। কারুরই তো উপায় নেই অস্বীকার করবার, সুতরাং তিনিও স্বীকার করলেন যে হ্যাঁ, এই শিশুটি রাজপরিবারেরই শিশু, কিন্তু তার জন্মের সঙ্গে সঙ্গে এইরকম একটা দৈববাণী হয়েছিল যে শিশুটি তার পিতাকে হত্যা করে মাতাকে বিবাহ করবে। তাই রাজা তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমি তাকে হত্যা করতে পারিনি, তাকে মেষপালকের হাতে দিয়েছিলাম। এবার কিন্তু বোঝা গেল যে এই মেষপালকই তার মানে কে রাজাকে, কর্ণিথের রাজাকে শিশুটি দিয়েছিলেন, এবং সেই শিশুটি অয়দিপাউস। রানী ইয়োকাস্টা তিনি ওখানে ছিলেন, মানে নাটকটা যখন অভিনীত হচ্ছে তখন স্টেজের ওপর এরা সবাই রয়েছে, রানী ইয়োকাস্টা আছেন। তিনি কিন্তু এবার বুঝে গেলেন যে অয়দিপাউস আসলে তাঁরই সন্তান। গ্রিক নাটকে আমরা দেখতে পাই যে একটি ইউনিটি অফ প্লেস, টাইম অ্যান্ড অ্যাকশন থাকে। কীরকম? যেমন ইউনিটি অফ প্লেস হচ্ছে এখানে যেটা হচ্ছে যে রাজপ্রাসাদের সামনে নাটকটা অভিনীত হচ্ছে, একটাই জায়গা থাকবে এবং সময় থাকবে বাঁধা, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে নাটকটি অভিনীত হতে হবে। আর ইউনিটি অফ অ্যাকশন অর্থাৎ নাটকের মধ্যে একটাই কাহিনী থাকবে, সেখানে কোনো সাবপ্লট থাকবে না। এখন আমরা যদি একটু গ্রিক নাটকের স্টেজটা কেমন হতো সেইটা যদি একটু জেনে নিই। যেমন একটা পাহাড়কে কেটে কেটে গ্যালারি তৈরি করা হতো, সব মানুষ তারা সেখানে বসে নাটকটা দেখতেন। এবার পাহাড়ের যে নিচের অংশটা, যে গোল খেলার মাঠের মতো অংশটা, সেইটাকেই বলা হতো অর্কেস্ট্রা, সেটাই মূল স্টেজ। আর তার পাশে থাকতো ডায়োনিসিয়াসের মন্দির। সেই মানে সবসময় এই অর্কেস্ট্রার পাশে ডায়োনিসিয়াসের মন্দির থাকতো, সেখানে একটা চাতাল থাকতো, সেটাকে বলা হতো প্রস্কেনিয়াম। পরে আবার পাওয়া যায় যে এই মন্দিরের পাশে একটা বিল্ডিং হতো, যেখানে অভিনেতারা গিয়ে তাদের পোশাক পরিবর্তন করে আসতেন। যাই হোক, এখন এই যে মূল অংশটা, যে খেলার মাঠের মতন যে গোল অংশ, তাকে বলা হতো অর্কেস্ট্রা। এই অর্কেস্ট্রার মধ্যেই কোরাস থাকতো। প্রত্যেকটা অঙ্ক হয়ে যাওয়ার পরে কোরাস তারা নাচ গান করতো, মাঝে মাঝে কোরাস কথা বলতো, যেমন থিবিসের জনগণ হয়ে যাচ্ছে কোরাস। কোরাসের মধ্যে একজন লিডার থাকতেন, যার থেকে আমরা পরে প্রোটাগনিস্ট শব্দটা পেয়েছি, অর্থাৎ হিরো বোঝায়। তখন বোঝানো হতো প্রথম অভিনেতা। এখন এই যে নাটকটা হচ্ছে, রানী রয়েছেন, রানী এই কথাটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে ইয়োকাস্টা ছুটে রাজপ্রাসাদে ঢুকে গেলেন। তখন জানা গেল বা বোঝা গেল যে ইয়োকাস্টাই হচ্ছে তার মা। কিন্তু রাজাকে কে হত্যা করেছে এটা তো খুঁজে বার করতে হবে। ইয়োকাস্টা কিন্তু এতক্ষণ ধরে বারবার অয়দিপাউসকে বলছেন যে অয়দিপাউস তুমি থামো, তুমি আর খুঁজো না। হ্যাঁ, কিন্তু অয়দিপাউস কোনো কথা শুনলেন না। এরপরেও কিন্তু তিনি খুঁজতে শুরু করলেন রাজাকে কে হত্যা করেছে। তখন ওই যে যখন অয়দিপাউস থিবিসে আসছিলেন, তখন পথের মধ্যে একটি লোককে সে হত্যা যখন করছিল, তখন তার সঙ্গে বেশ কিছু সৈন্যদল ছিল। সেখান থেকে সবাই মরে গিয়েছিল, কিন্তু একটি মাত্র লোক পালিয়ে যেতে পেরেছিল। এখন জানা গেল যে থিবিসের রাজাকে যখন হত্যা করা হয়েছিল তখন একজন মাত্র সৈনিক বেঁচে ছিল, সে বেঁচে পালিয়ে আসতে পেরেছিল থিবিসে। তাকে ডাকা হলো। সে বলল হ্যাঁ, একজন ডাকাত এসে রাজাকে হত্যা করেছিল, সেই ডাকাতকে দেখলেই আমি চিনতে পারবো, কারণ তার বুকে একটা অদ্ভুত ধরনের জরুল ছিল। তখন অয়দিপাউস তার বুকের পোশাক বস্ত্র সরিয়ে দিয়ে বললেন, দেখো তো এইরকম জরুল। সৈনিক চমকে উঠল যে হ্যাঁ, এই তো সেই জরুল।
এইবার প্রমাণিত হয়ে গেল যে অয়দিপাউসই তার পিতা থেবিসের রাজা, তাকে তিনি হত্যা করেছেন। তার মানে যে দৈববাণী হয়েছিল যে তিনি তার পিতাকে হত্যা করবেন এবং মাতাকে বিবাহ করবেন, সেই দৈববাণী সফল হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই যে অয়দিপাউস তিনিও ওই রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যাচ্ছেন এবং কোরাস তারা কথোপকথন করছে যে এরপর কি হলো, হ্যাঁ, রানী ইয়োকাসটা কি করছেন, হ্যাঁ, বা তারা কেন বেরিয়ে আসছেন না, এই ধরনের কথা কোরাস বলছে এবং অয়দিপাউস বেরিয়ে আসছেন, সঙ্গে তার কন্যা আন্তিগোনে, তার হাত ধরে তিনি আসছেন। তখন তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরাস বলছে যে কি হলো রাজা, আমাদের বলো। তখন অয়দিপাউস বলছেন যে রানী ইয়োকাসটা আত্মহত্যা করেছেন আর তার ব্রোচের পিন দিয়ে আমি আমার দু চোখ অন্ধ করে দিয়েছি। অয়দিপাউসের চোখ থেকে রক্তধারা পড়ছে। কেন আমি নিজেকে অন্ধ করেছি? কারণ মৃত্যুর পর আমি আমার মা বাবার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো, এই ভেবে আমি নিজেকে অন্ধ করেছি। আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিনই বা আমি কিভাবে অন্য কারুর দিকে তাকাবো? আমি তো লজ্জায় কারুর দিকে তাকাতে পারবো না। তাই আমি নিজেকে টাইরেসিয়াসের মতো অন্ধ করেছি। ওই যে টাইরেসিয়াস বলেছিলেন যে যেদিন আপনি এই সত্য জানতে পারবেন সেদিন আপনিও আমার মতো অন্ধ হবেন। নাটকের শেষে একটা অসাধারণ উক্তি রয়েছে, যেখানে রাজা অয়দিপাউস বলছেন আন্তিগোনেকে, হে আমার কন্যা এবং আমার সহোদরা। আন্তিগোনে তো একই সঙ্গে তার নিজের সন্তান, আবার সে তার জননীর কন্যা, অতএব তার সহোদরা। তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো। এইখানেই নাটকটা শেষ হয়ে যাচ্ছে। এখন অয়দিপাউসের এই যে ট্র্যাজেডি হলো, এই ট্র্যাজেডিটা কিন্তু কিছুটা এসেছে অদৃষ্টের জন্য, নিয়তি দ্বারা, কিন্তু কিছুটা তো অয়দিপাউসের নিজের ভুলের জন্যই এলো, অর্থাৎ হ্যামার্শিয়া বা এরার অফ জাজমেন্ট, যেটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের, হ্যাঁ, অ্যাকশনের কথা বলতে গিয়ে, যে ট্র্যাজেডি নাটকে সবসময়ই একজন উচ্চ বংশীয় মানুষের সৌভাগ্য থেকে দুর্দশায় এগিয়ে চলার কাহিনী থাকে এবং সেইখানে একটা ইরার অফ জাজমেন্ট থাকে। অয়দিপাউসের ইরার অফ জাজমেন্টটা কী? যে তিনি যখন ভয় পেয়ে কর্ণিক থেকে তখন তিনি পালিয়েছিলেন, এসেছিলেন থিবিসে। এই পালিয়ে আসাটাই তার ভুল হয়েছিল, কারণ পথে তিনি হত্যা করেছিলেন রাজাকে। এবং বারবার নাটকে শুরু থেকে আমরা দেখি যে রানী ইয়োকাসটা বলছেন যে অয়দিপাউস তুমি এটা খুঁজো না, তুমি ক্ষান্ত হও। কিন্তু অয়দিপাউস সে কথা শোনেননি। যদি তিনি শুনতেন, রানীর কথা বারণ শুনতেন, তাহলে এটা প্রমাণিত হতো না যে তিনি থিবিসের সেই দূষিত মানুষ। এখন আমি যেটা আবার ফিরে আসি আমার ট্র্যাজেডির বৈশিষ্ট্যতে, যে ট্র্যাজেডির নায়ক বা প্রধান ব্যক্তি তিনি কেমন হবেন? তিনি সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বের মানুষ হবেন, অর্থাৎ তিনি অভিজাত সম্প্রদায়ের মানুষ হবেন। হ্যাঁ, যেমন অয়দিপাউস, তিনি রাজার ছেলে এবং তার অমিত শক্তি থাকবে। অয়দিপাউসের মধ্যে আমরা দেখছি তো যে তিনি ভীষণ শক্তিশালী, তিনি পথের মধ্যে মেরে ফেলছেন একজন মানুষ, পরে জানতে পারছি তিনি থিবিসের রাজা। এবং সবাই, থিবিসের জনগণ কিন্তু অয়দিপাউসকে রাজা হিসেবে পেয়ে ভীষণই তারা আনন্দিত ছিল, কারণ অয়দিপাউস কিন্তু স্ফিংসের অত্যাচারের হাত থেকে থিবিসকে উদ্ধার করেছিলেন, স্ফিংসের সমস্ত প্রশ্নের সদুত্তর দিয়েছিলেন। তিনি খুবই একজন ওয়াইজ, একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, সমস্ত গুণই তার মধ্যে ছিল। কিন্তু তার সামান্য ভুলের থেকেই, এই ইরার অফ জাজমেন্ট থেকে বা হ্যামার্শিয়া থেকেই তার জীবনে ট্র্যাজেডি এলো, অর্থাৎ অদৃষ্টের যে পীড়ন, দৈবের যে পীড়ন, সেটা নেমে এলো।
এবং আমরা দেখতে পাচ্ছি যে ভালো রাজা তিনি কি করবেন, যে দেশের মানুষের দুঃখ ঘোচানোর চেষ্টা করবেন, যার ফলে কিন্তু অয়দিপাউস শুরু করেছিলেন, যে নাটকটা শুরু হচ্ছে থিবিসের খরা দিয়ে, যে কি করে থিবিসকে খরা মুক্ত করব। বারবার তিনি সেই অনুসন্ধানে যাচ্ছেন, যে দূষিত মানুষকে ইয়োকাসটা বারণ করা সত্ত্বেও, অর্থাৎ প্রচণ্ড কর্মতৎপর, খুঁজে বেড়াচ্ছেন নানাভাবে, টাইরেসিয়াসকে আনছেন, হ্যাঁ, মেষপালককে আনছেন, রাজকর্মচারীকে আনছেন, কিন্তু ক্রমে তিনি হেরে যাচ্ছেন। যত তিনি হেরে যেতে থাকবেন ততই দর্শক তারা আতঙ্কিত হয়ে উঠবে, অস্থির হয়ে উঠবে। ট্র্যাজেডিতে এইভাবেই ট্র্যাজেডির রসটা জমে ওঠে। এখন দেখো, কোনো অসাধু ব্যক্তি হলে তো আমাদের মনের মধ্যে পিটিটা তৈরি হবে না, আবার কোনো সাধু ব্যক্তি যদি হয় তাহলেও কিন্তু আমাদের ভেতরে পিটিটা তৈরি হয় না। সুতরাং পিটি এবং ফিয়ার এই দুটো তো তৈরি হতে হবে, ইমোশন দুটো। সেটা কখন হবে? একজন মানুষ যা সাফার করা উচিত, অয়দিপাউসের কিন্তু সাফার করার কথা, কিন্তু যতটা সাফার করার কথা তার চেয়ে অনেক বেশি সাফার অয়দিপাউস করছেন। এবং এইটা যখন দর্শক দেখছেন তখনই তার মনের মধ্যে করুণা তৈরি হচ্ছে এবং একটা ভয় তৈরি হচ্ছে যে আমারও যদি অয়দিপাউসের মতন হয়। এই জায়গাটার থেকেই ক্যাথারসিস ঘটছে। আর ট্র্যাজেডির পরিণাম সবসময় দুরকম হতে পারে। এক হচ্ছে মৃত্যু ঘটতে পারে, সেই মৃত্যুটা হবে একজন বিরাট মানুষের, হ্যাঁ, একজন যন্ত্রণাদগ্ধ মানুষের জীবনের শেষ পরিণতি। আবার এমনও হতে পারে যে মৃত্যু হবে না, যেমন রাজা অয়দিপাউস। সেখানে তো নাটকের শেষে আমরা দেখতে পাচ্ছি না যে অয়দিপাউসের মৃত্যু হচ্ছে, মৃত্যু হচ্ছে ইয়োকাস্টের, কিন্তু অয়দিপাউসের তো মৃত্যু হচ্ছে না। একজন যন্ত্রণাদগ্ধ দৈব পীড়িত মানুষের চরম বিপর্যয় দেখতে পাচ্ছি, যে অয়দিপাউস নিজেকে অন্ধ করে দিচ্ছেন এবং থিবিস নগরী ছেড়ে চলে যাচ্ছেন। সুতরাং ট্র্যাজেডি নাটকে মৃত্যু থাকবে এমন কোনো কথা নেই। এই হয়ে গেল ট্র্যাজেডি নাটকের সমস্ত বৈশিষ্ট্যগুলির আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ট্র্যাজেডি কাকে বলে এবং তার বিশেষত্বগুলি কী। এগুলির উপর থেকে যেমন তোমাদের একটা বড় প্রশ্নও হতে পারে, আবার তোমাদের 2 নম্বরের বা 5 নম্বরের প্রশ্নও হতে পারে। কোনো একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্য ধরে যে আলোচনা, সেটা 5 নম্বরে আসতে পারে, বা পুরো অংশটা জুড়ে যে আলোচনা আমি করলাম সেটা একটা 10 নম্বরের প্রশ্ন হতে পারে, বা একদম ছোট ছোট প্রশ্ন তৈরি হতে পারে। অর্থাৎ সবটার জন্যই কিন্তু এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির বৈশিষ্ট্যের আলোচনা আজকের মতন শেষ করলাম। পরে আবার অন্য কোনো একটা বিষয়ে আমরা আলোচনা করব। সকলে ভালো থেকো।